স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আমাদেরকে পড়িয়েছিলাম কেমিক্যাল পটেনশিয়াল পর্যন্ত। আচ্ছা, আজকে আমরা দেখবো পার্শিয়াল প্রপার্টি। পার্শিয়াল প্রপার্টি নাম শুনেছি কি অলরেডি, নাকি না শুনি নাই এখনো? আচ্ছা, পার্শিয়াল মোলার প্রপার্টি কি জিনিস? এটা হচ্ছে যদি কোনো এক্সটেন্সিভ, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, যদি সলিউশনের সাথে চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস চেঞ্জ হলে আমরা তাকে কি বলি? এক্সটেন্সিভ প্রপার্টি বলি, তাই তো? সো নাম্বার অফ মোলস চেঞ্জ হইলে তোমার যখন টিপি আদার্স কনস্ট্যান্ট থাকবে, ধরো তোমার এন সংখ্যক মোল আছে, সেখানে যে কোনো একটা স্পেসিসকে তুমি কনস্ট্যান্ট ধরলা, কিন্তু আর যত অন্যান্য মোল আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকে চেঞ্জ করলাম, এটাকে ভ্যারি করলাম, সেক্ষেত্রে তোমার যে চেঞ্জটা হবে ওই কোনো একটা স্পেসিসের, ওইটাই হচ্ছে পার্শিয়াল মোলার প্রপার্টি। ওটা দেখবো আমরা, আবার ডেফিনেশন দেখবো। আপাতত সিম্বল গুলা খেয়াল করি যে কি কি সিম্বল আসছে আমাদের সামনে। প্রথমটা একদমই শুধু এম হচ্ছে, যে কোনো কিছু হতে পারে, যেমন ভি, ইউ, এইচ, এস, জি, এগুলা এই ধরনের সব প্রপার্টি হতে পারে। শুধু এম যদি থাকে তাহলে সেটা হচ্ছে সলিউশন প্রপার্টি, ঠিক আছে? যেহেতু আমরা সলিউশন নিয়ে পড়াশোনা করছি, তো শুধু এম এর জন্য সলিউশন প্রপার্টি। আর যদি এম আই হয় তাহলে কি? পিওর স্পেসিস প্রপার্টি, ঠিক আছে? আই দিয়ে যে কোনো একটা স্পেসিস কে বোঝাচ্ছে এবং সেই স্পেসিস এর প্রপার্টি, তার মানে সে যখন পিওর অবস্থায় আছে তার প্রপার্টি হচ্ছে এম আই। যেমন এরকম ভি আই, ইউ আই। আর এম আই এর উপরে যদি আমি একটা বার দিয়ে দিই তাহলে কি হবে? সেটাই হচ্ছে ওই আই এর জন্য পার্শিয়াল প্রপার্টি। ওকে, সো এই ধরনের সিম্বল গুলি আমাদের আসবে এখন থেকে। কোনো কিছু না থাকলে সেটাকে আমরা ধরে নিব একটা সলিউশনের জন্য প্রপার্টি। আই দিয়ে একটা উপরে বার থাকলে ধরে নেব যে সলিউশনের ভেতরে আমার যে কোনো স্পেসিস এর পার্শিয়াল প্রপার্টি। আর যদি শুধু আই থাকে, কোনো বার না থাকে, তার মানে সে সলিউশনের ভেতরে নাই, সে পিওর অবস্থায় আছে। এগুলা তার প্রপার্টি, ঠিক আছে? তাহলে ডেফিনেশন অনুযায়ী আমার পার্শিয়াল মোলার প্রপার্টি হচ্ছে, এভাবে করে ডিফাইন করি আমি, যে এটাকে আমি চেঞ্জ করব, মানে চেঞ্জ, যে কোনো একটা চেঞ্জ হচ্ছে আমার পার্শিয়াল প্রপার্টি এর ডেফিনেশন। কার রেসপেক্টে চেঞ্জ? এন আই এর রেসপেক্টে চেঞ্জ। যে কোনো একটা স্পেসিস এর মোল নাম্বার আমি চেঞ্জ করছি, কিন্তু আমার টি, পি এবং এন জে এগুলা সব কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার যে কোনো পার্শিয়াল মোলার প্রপার্টি এর ডেফিনেশন। আছে, it is a response function, a measure of the response of total property nm। nm টোটাল প্রপার্টি কেন? কারণ m টা হচ্ছে আমার মোলার, পার মোলে আমি এটাকে বলি। যেমন যদি ভলিউম বলি তাহলে বলি এত সেন্টিমিটার কিউব পার মোল, তো ওটাকে যদি আমি মোল নাম্বার দিয়ে গুণ করি তখন আমি টোটাল ভলিউম পাবো বা টোটাল প্রপার্টি পাবো, ঠিক আছে? To the addition at constant Tp of a differential amount of species I, species I আমি অ্যাড করছি ডিফারেন্সিয়াল অ্যামাউন্টে to a finite amount of solution। ওকে, তো এটা হচ্ছে আমার পার্শিয়াল মোলার প্রপার্টি এর ডেফিনেশন গেল। কম্পেয়ার করছে ইকুয়েশন 11.1 এবং ইকুয়েশন 11.7। দেখো ইকুয়েশন 11.1টা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা ছিল তোমার মিউ আই বা কেমিক্যাল পটেনশিয়াল, যে তার একটা ডেফিনেশন ছিল এরকম। সে তাকে ডিফাইন করা হতো কাকে দিয়ে? গিভস ফ্রি এনার্জি দিয়ে, ঠিক আছে? তো এইটা আর এইটাকে যদি আমি কম্পেয়ার করি, ধরো এম এর জায়গায় যদি আমি জি লিখি তাহলে এটা কি হবে? জি আই বার হবে। জি আই বার তাহলে আমার কি? মিউ আই। সো পার্শিয়াল মোলার প্রপার্টির ডেফিনেশন অনুযায়ী পার্শিয়াল মোলার গিভস এনার্জি হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল ফর এনি স্পেসিস, ঠিক আছে? তো মিউ আই সমান সমান হচ্ছে আমার জি আই, সলিউশনের ভেতরে তার যে প্রপার্টি আছে পার্শিয়াল প্রপার্টি সেটা। ওকে, আচ্ছা, এবার আসো কি কি ইকুয়েশন আছে পার্শিয়াল প্রপার্টি এর জন্য। ইকুয়েশনস রিলেটিং মোলার এন্ড পার্শিয়াল মোলার প্রপার্টিজ। The definition of a partial molar property 11.7, যেটা এখানে আমি উপরে দিয়ে দিয়েছি দেখো, provide করে means for calculation of partial property from solution property data। মানে এখানে তোমার ডান পাশে কি আছে?
এম আছে, তো এম থেকে তুমি কি ক্যালকুলেট করতে পারছো? এম আই বার, তাই তো? এটা ক্যালকুলেট করতে পারছো, কিন্তু উল্টাটাও সঠিক, মানে তুমি এই ইকুয়েশনটাকে ঘুরিয়ে উল্টাভাবেও লিখতে পারো। তখন তুমি এমটাকে ক্যালকুলেট করতে পারবা, মানে সলিউশনের প্রপার্টি ক্যালকুলেট করতে পারবা পার্শিয়াল প্রপার্টি থেকে। ঠিক আছে, সেটাই বলছে যে ইকুয়েশন অ্যালাউস দ্য রিভার্স calculation of solution property m from knowledge of the partial property. m I বার আমি জানলে m টা পাবো, সেটাও সঠিক। এখন দেখো এটা কিভাবে পাবো সেটার একটা ইয়া দিচ্ছে, যে ইকুয়েশন রিলেট করার চেষ্টা করছে। টোটাল প্রপার্টি আমরা কি জানি? প্রপার্টি হচ্ছে এই জিনিসগুলোর ফাংশন, টেম্পারেচার, প্রেসার আর কম্পোজিশন। কম্পোজিশন কেন ধরতে হচ্ছে? কারণ আমি হচ্ছে সলিউশন নিয়ে কাজ করছি। যতক্ষণ তোমাদের পিওর স্পেসিস ছিল সলিউশনের আসার আগে, ততক্ষণ শুধুমাত্র প্রপার্টি টেম্পারেচার আর প্রেসার এই দুইটার ফাংশন ছিল। কিন্তু এখন আমার সলিউশনের কারণে, সলিউশন হওয়ার কারণে যে স্পেসিস দিয়ে সলিউশনটা তৈরি তার কম্পোজিশনটাকেও আমার এখন কনসিডার করতে হচ্ছে। ঠিক আছে, তো এটা ডিফারেন্সিয়াল ফর্ম যদি আমি লিখি তাহলে কি হবে? পি এর রেসপেক্টে হবে যখন আমার টি আর মোল নাম্বারটা কনস্ট্যান্ট, টি এর রেসপেক্টে হবে যখন আমার পি আর এন কনস্ট্যান্ট, আর এটা কি হবে? এটা হবে এন আই এর রেসপেক্টে, যে উপরে আছে দেখো 11.7, যে উপরে আমি কোনায় দিয়ে দিয়েছি যে ইকুয়েশনটা, এখান থেকে এম আই বারটা আমি সংক্ষেপ করে লিখেছি এখানে। ঠিক আছে, এম আই বার এন আই এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে ডিএনআই, সেখানে আমার কনস্ট্যান্ট হচ্ছে পিটি এবং এনজে। Because the first two partial derivatives on the right are evaluated at constant n, and because the partial derivative of the last term is given by 11.7, this equation এর simpler form হচ্ছে এইটা, মানে n টাকে বাইরে নিয়ে আসছে। দেখেছো, n যেহেতু কনস্ট্যান্ট ওকে বাইরে এনেছে, কিন্তু এখানে আমি আবার x বসিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে কম্পোজিশনটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তো ওটাকে জাস্ট n কে বাইরে এনে এভাবে সিম্পলি লিখলো। লেখার পরে দেখো ওই ইকুয়েশনটাকে আমি এই যে উপরে লিখে দিয়েছি লাস্টের ইকুয়েশনটা, যাতে ইয়া করা যায়, এই পেজের ক্যালকুলেশনটা সহজে বোঝা যায়। এখন দেখো ওখানে এন ছিল তাই না, কিন্তু এন আর কম্পোজিশন দুইটা জিনিস চলে আসছে। তো আমি এটাকে একটু কনভার্ট করার চেষ্টা করি যে কম্পোজিশনে বা এন এ কোনো একটাতে নেওয়া যায় কিনা। তো আমরা এটা জানি কম্পোজিশনের ডেফিনেশন অনুযায়ী, তাহলে আমি ডিএনআই কি করে পাবো? ডিএনআই দেখো এখানে একটা আমার ডিএনআই আছে তাই না, এখন এটাকে আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি যে এটাকে কিভাবে কম্পোজিশনে আর এন দিয়ে ডিভাইড মানে ইয়া করা যায়, এক্সপ্লেন করা যায়। তো এটাকে যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, এক্স আই কে রেখে ডিএন আর এন কে রেখে ডিএক্স আই। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আছে দেখো, ডি অফ এন এম আছে, দুইটা ডিফারেন্সিয়াল ফর্ম আছে, এই দুটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে এন কে রাখলে ডিএম, এম কে রাখলে ডিএন। এখন এই ইকুয়েশন থেকে তাহলে আমি কি পাবো? উপরের এই ইকুয়েশনটা 11.9, বাম পাশে এটা হবে যেটা আমি লিখলাম উপরে, আর একদম লাস্ট টার্মে গিয়ে এটা হইলো। ঠিক আছে, এখন খেয়াল করো যে প্রত্যেকটা টার্মে আইদার তোমার এন আছে, কতগুলি টার্মে এন আছে, আর আছে কোথাও এন, এই যে এখানে আছে, আর কতগুলি টার্মে তোমার ডিএন আছে। ঠিক আছে, এই একটা আর এই একটা, দুইটা টার্ম ডিএন, এই যে দেখো আমি আলাদা করে ফেলেছি, দুইটা ডিএন এর টার্ম, আর 1 2 3 4 চারটা হচ্ছে আমার এন এর টার্ম, 1 2 3 4। ঠিক আছে, এই দুইটা পার্টকে আমি আলাদা করে ফেলেছি। বোঝা যাচ্ছে তো? না না বুঝলে কথা বলবা। এখন দেখো, in application, one is free to choose a system of any size as represented by n and to choose any variation in its size, তার মানে dn, মানে আমি আমার সিস্টেমের জন্য যে কোনো n এবং যে কোনো dn চুজ করতে পারি, কিন্তু এরা কি হবে না? জিরো হবে না, তাই তো? thus n and dn are independent and arbitrary। তাহলে আমার বাকিটা যদি জিরো হইতে হয়, টোটাল ইকুয়েশন যদি জিরো হইতে হয়, তাহলে কি হবে? এই টার্মটা জিরো হবে, এই টার্মটা জিরো হবে, কারণ এটা আর এটা জিরো না। ঠিক আছে, সহজ সাধারণ যে রুল
ম্যাথমেটিক্স থেকে আমরা জানি সেই রুলস। তাহলে আমি এই প্রথমটা সমান 0 লিখলাম, আর এখান থেকে আমি কি বাইর করলাম দেখো, ডিএম সমান এরকম কিছু একটা আসলো। ওকে, আর আরেকটা কি আসছে সেকেন্ড পার্ট থেকে, এইটা আসছে। ওকে, এটা আসলে তখন আমি এই জিনিসটাকে ওপাশে নিয়ে গেলে এক্স আই এম আই, আর যদি এন দিয়ে গুণ করে দিই তাহলে এক্স আই এর জায়গায় কি হবে, এন আই হবে। এটা তো আমরা বুঝি তাই না? তো এই দুইটা ইকুয়েশন খেয়াল করো, এটাকে বলা হয় সামাবিলিটি ল। হ্যাঁ, সাম করে পাই আমরা। দেখো নিচেরটা, এই দুইটা ইকুয়েশন একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, আমি রিয়েল জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ইকুয়েশনে কি হচ্ছে। দেখো এন এম বলতে আমরা কি বোঝাই, একটা সলিউশনের টোটাল প্রপার্টি যেটা, তাই তো? ধরো একটা সলিউশন আছে, দুই রকম আমার ইয়া আছে, স্পেসিস আছে। তো দুই রকম স্পেসিসের ইয়া আমি জাস্ট অ্যাড করলে পাবো, কিন্তু অ্যাড করব কাকে, অ্যাড করব হচ্ছে এই যে সলিউশনের ভেতরে তার যে প্রপার্টি সেটাকে। ভলিউমের কথা চিন্তা করো, এই 1 এর ভলিউম আর 2 এর ভলিউম অ্যাড করলে আমি টোটাল ভলিউম পাবো, তাই তো? কিন্তু এটা কি পিওর অবস্থায় ভলিউমটা হবে? বলতো ভিআই হবে নাকি ভিআই বার হবে? কি মনে হয় সলিউশনের ভেতরে যখন সে থাকবে? কেউ অ্যান্সার করতে পারবা? পিআই বার পিআই বার। পিআই বার, হ্যাঁ, কারণ সে সলিউশনের ভেতরে আছে। ওই যে একটা মলিকিউলার লেভেলের যার যে একটা ইন্টারঅ্যাকশন হয়, ওইটার জন্য এই ভলিউমের বাড়ে কমে, মানে পিওর অবস্থায় সে যতটুকু থাকে সলিউশনে যাওয়ার পরে ওটা আর থাকে না, চেঞ্জ হয়। ঠিক আছে, সো তুমি টোটাল প্রপার্টি পাইতে গেলে কি করবা, জাস্ট প্রত্যেকটাকে অ্যাড করে দিবা। এটা শুধু ভলিউম না, ইন্টারনাল এনার্জি, এনথালপি, তারপরে জি এস, এগুলোর ক্ষেত্রেও তোমার সঠিক। ওকে, সো এটা এই ইকুয়েশন থেকে আমরা ওইটা বুঝতে পারি যে কম্পোজিশন দিয়ে ওটাকে গুণ করলে আমি মোলার পাবো, আর যদি সবার মোল দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল ভ্যালুটা পাবো। ওকে, এই ইকুয়েশন দুটা মনে রাখবা, 11 আর 12। ওকে, তারপরে ডিফারেন্সিয়েট ইকুয়েশন 11। 11 কোনটা ছিল, এইটা। ওকে, কম্পোজিশন মোলার প্রপার্টি, যেটা মোলার প্রপার্টি। দেখো আমরা কি বলেছিলাম যে ডেফিনেশন অনুযায়ী আমি এম আই বার পেতাম এম থেকে। একদম ফার্স্টে যে ডেফিনেশনটা দেখলাম পার্শিয়াল মোলার যে কোনো প্রপার্টি এর, আর আমরা বলেছিলাম যে রিভার্সটাও সম্ভব। এই ইকুয়েশন হচ্ছে সেই রিভার্সটা, বুঝছো? এই ইকুয়েশন হলো রিভার্সটা, মানে আমি যদি সলিউশনের প্রপার্টি জানি, সরি পার্শিয়াল প্রপার্টি জানি, পার্শিয়াল মোলার প্রপার্টি, তাহলে আমি সলিউশনের প্রপার্টিটা জাস্ট সাম করে বের করতে পারবো। ঠিক আছে, তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করলে দেখো সামেশন অফ এক্স আই ডিএমআই বার আর এম আই বার ডিএক্স আই, কম্পেয়ার করব উইথ ইকুয়েশন 1110। 1110 হচ্ছে যে এখানে আমি দিয়েছি দেখার সুবিধার জন্য। এটাও আমার ডিএম এর ইকুয়েশন ছিল, যেটা পার্শিয়াল, যেটা আমি ওই যে ইয়াকে ডিফারেন্সিয়েট করে পেয়েছিলাম, টিএক্স ডিপি পিএক্স ডিটি, আর এই যে সামেশন যেটা থাকে। ঠিক আছে, এই দুটাকে যদি আমি ইকুয়েট করি তাহলে আমি কি পাবো, এই ইকুয়েশনটা পাবো, কারণ আমার দুইটাই ডিএম এর ইকুয়েশন। ঠিক আছে, এটা ইউজ করে গিভস ডিএম ইকুয়েশন চেঞ্জ ইন থার্মোডাইনামিক প্রপার্টি উইথ টিপি এন্ড এক্স। টিপি এক্স এর সাথে থার্মোডাইনামিক প্রপার্টি এর যে চেঞ্জ, সেটা হচ্ছে আমার গিভস ডিএম ইকুয়েশন। এবং এই দুইটাকে কম্পেয়ার করলে আমি এরকম একটা কিছু পাই। দেখো এখানে এম আই ডিএক্সআই আছে না, এখানেও এম আই ডিএক্সআই আছে, এই দুটা জাস্ট নালিফাইড হয়ে যায়। হ্যাঁ, আর এটা থাকে এক্স আই ডিএমআই থাকে, সেই দেখো এক্স আই ডিএমআই টা এখানে এসছে, এক্স আই ডিএমআই বার। ওকে, জাস্ট সাইনটা চেঞ্জড। ওকে, this equation must be satisfied for all changes in pt and mi bar। দেখো এখানে p এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, t এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, dmi বার, তার মানে mi বার এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসগুলো চেঞ্জ হইলে তোমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতেই হবে। দ্যাট মিন্স the overall change will be 0 caused by changes of state in a homogeneous phase। অবশ্যই হোমোজিনিয়াস, কারণ হেটারোজিনিয়াস নিয়ে তো তুমি ইকুয়েশন ডিরাইভ করতে পারবা না। ফর দ্য ইম্পর্টেন্ট স্পেশাল কেস অফ কনস্ট্যান্ট টি এন্ড পি, যদি এই টি আর পি যদি আমার কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে, এটা ইকুয়ালস টু 0 হবে, তাই না? এই টার্মটা সমান সমান 0 হবে। সো সেটাই এখানে লেখা হয়েছে, যখন
লিমিটেশন হচ্ছে আমার টিআরপি কনস্ট্যান্ট। ওকে, এখন বলছে কি দেখো, এরকম একটা ইকুয়েশন আমি জানতাম 11 যেটা সামাবিলিটি ল, ওইটাকে আমি আবার ভেঙেছি m ইকুয়ালস টু m1, এটা বাইনারি সলিউশনের জন্য। এই যে পার্শিয়াল মোলার প্রপার্টিজ ইন বাইনারি সলিউশন, আমরা হাতে যতগুলা ক্যালকুলেশন করব সবই বাইনারি সলিউশনের জন্য, বিকজ তিনটা স্পেসিস হয়ে গেলেই তখন এটা জটিল হয়ে যায়। হ্যাঁ, একটা দুইটা প্রবলেম ছাড়া আমরা অধিকাংশ প্রবলেম দেখবা বাইনারি সলিউশনের মধ্যেই রেস্ট্রিক্টেড থাকবো। আর এর অতিরিক্ত হয়ে গেলে তখন নর্মালি ওই যে প্রোগ্রামিং এর সাহায্যে করা হয়, ওটাও আছে, আমাদের কিছু অ্যালগোরিদম শিখতে হয়, এটা চ্যাপ্টার 14 এ গিয়ে শেখার কথা, তখন দেখবো। ঠিক আছে, আপাতত আমরা বাইনারি সলিউশনটা বেশি করি, হাতে যতক্ষণ ক্যালকুলেট করতে পারি। তো বাইনারি সলিউশনের জন্য সামাবিলিটি ল থেকে আমি এই যে x1 m1 আর x2 m2 বার এটা লিখতে পারি, এবং এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়াল ফর্মে নেই তাহলে এরকম চারটা টার্ম আসবে, তাই তো? এগুলো আমরা বুঝি, না বুঝলে জিজ্ঞাসা করো। when m is known as a function of x1, এই চ্যাপ্টারটা পুরাই থিওরি না, আমি আগেই বলেছি, তো থিওরি গুলো বোঝার চেষ্টা করো, পরের দিকের গুলো তখন দেখবা যে ইজি হয়ে যাবে। থিওরিটা না বুঝলে যখন অ্যাপ্লিকেশনে যাওয়া হবে এক্সপেরিমেন্টাল ডেটা, তখন বুঝতে কষ্ট হবে। এজন্য চেষ্টা করবা এই ইকুয়েশন গুলো একটু চেনার জন্য বা পড়ার জন্য। ওকে, m হচ্ছে ফাংশন অফ x1 at constant tp, তাই না? আমরা একটু আগেও দেখলাম যে লিমিটেড হয়ে যায় তখন ইকুয়েশনটা, the appropriate form of the Gibbs theorem equation expressed here, এভাবে করে লেখা যায়। ইকুয়েশন 11-14 হচ্ছে এইটা ছিল, যে কনস্ট্যান্ট টিপি, সেটাতে যদি আমি কম্পোজিশনের সঙ্গে এম আই বারের যে চেঞ্জ, ওই চেঞ্জটাকে কনসিডার করি তাহলে এটা জিরো হবে। জিরো হবে বলতে ধরো ভলিউমের চেঞ্জ যদি দুইটা স্পেসিস থাকে, তাহলে একটা স্পেসিসের ভলিউমের চেঞ্জ যদি পজিটিভ হয় তাহলে সামাবিলিটি ল থেকে আমরা বুঝি কি আরেকটা স্পেসিসের চেঞ্জটা নেগেটিভ হবে, উল্টা সাইন আসবে, তাই তো? এটা আমরা দেখবো, একটু পরেই দেখবো যে উল্টা সাইন আসে। তো এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে বাইনারি সিস্টেমের জন্য x1 dm1 বার x2 dm2 বার ইকুয়ালস টু 0। ওকে, সো এই চেঞ্জটা পজিটিভ হইলে আমার এই চেঞ্জটা নেগেটিভ হইতে বাধ্য, তা না হলে এটা 0 হবে না। since x1 equals x1 x2 এর সামেশন হচ্ছে 1, তাহলে তোমার dx1 সমান মাইনাস dx2 হবে, এবং এটাকে যদি তুমি বসাও, এলিমিনেট করো dx2, এই যে উপরের যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন বি, এখানে দেখো dx2 আছে না, এই dx2 তে মাইনাস dx1 বসালে ওই ইকুয়েশনটা এরকম ছোট হয়ে আসবে। ওকে, কারণ তখন তোমার ওটা হচ্ছে কাটাকাটি হয়ে যায় এবং অন্যগুলোর সাথে ইয়া হয়ে যায়, নালিফাইড হয়ে যায়। তো যদি একটু ক্যালকুলেট করতে পারো হাতে, অ্যালজেব্রিক যে ক্যালকুলেশন গুলি, যোগ বিয়োগ গুণভাগ, ওগুলা করার পরে দেখবা যে এটা dm সমান সমান m1 dx1 মাইনাস m2 dx1 এরকম কিছু একটা আসে। তুমি dx1 কে কমন নাও, dx1 কে কমন নিলে পাশে কি থাকবে, m1 মাইনাস m2, পরের ইকুয়েশনে ঠিক তাই লেখা হয়েছে। ঠিক আছে, ডিএম কে আমি dx1 দিয়ে রেশিও করলাম, আর এপাশে আমার দুইটা জিনিস থাকলো m1 বার মাইনাস m2 বার। তার মানে দেখো x1 এর রেসপেক্টে সলিউশনের যে মোলার প্রপার্টি, সেটার যে চেঞ্জ, সেই চেঞ্জটা আসলে কি, স্পেসিস 1 এর পার্শিয়াল প্রপার্টির চেঞ্জ মাইনাস স্পেসিস 2 এর পার্শিয়াল প্রপার্টির চেঞ্জ। ঠিক আছে, এই ইকুয়েশন গুলোর ফিজিক্যাল মিনিংটা বোঝার চেষ্টা করবা। আচ্ছা, এটা গেল। এখন আমি এ আর ডি থেকে, যে পাশে আছে দেখো, এ হচ্ছে প্রথম একদম উপরের ইকুয়েশনটা, এটা এম এর ইকুয়েশন, m1 m2 আছে, নিচেরটাও দেখো এম এর ইকুয়েশন, m1 m2 আছে। এখান থেকে m1 আর m2 কে আলাদা করতে পারি, তাই না? দুইটাকে আলাদা করে যদি আমি লিখি তাহলে দেখো m1 বার সমান সমান এরকম আসে m প্লাস x2 dm বাই dx1, আর m2 এর ক্ষেত্রে দেখো কি আসে, m মাইনাস x1 dm বাই dx1। ঠিক আছে, তো ক্যালকুলেশন করলে এরকম ইকুয়েশন পেয়ে যাবা। এগুলা হাতে করবা, কারণ এগুলা ডেরিভেশন আসে, ছোটখাটো ডেরিভেশন, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়, বলা হয় যে অমুক ইকুয়েশনটা ডিরাইভ করো, তো এই জন্য এগুলা হাতে করা শিখবা, খুব সহজ ডেরিভেশন, এগুলোর মধ্যে কোনো জটিলতা নেই। Thus, for binary systems, the partial properties are readily calculated directly from an expression for the solution property as a function of composition
at constant t and p, তাহলে এখানে আমি পার্শিয়াল প্রপার্টি ক্যালকুলেট করতে পারবো যদি আমি সলিউশন প্রপার্টি জানি। নরমালি কি হয়, নরমালি আমার যে সলিউশনটা থাকে ওই সলিউশনের মধ্যে বিভিন্ন স্পেসিস থাকে, তো ওই তখন আমি সলিউশনের প্রপার্টিটা ওভারঅল এক্সপেরিমেন্ট করে বের করাটা একটু ইজিয়ার হয়। সলিউশনের ভেতরে একটা স্পেসিস কি করছে সেটা জানাটা একটু ডিফিকাল্ট হয়, বাট বোথ ওয়েতেই আগানো যায়, তুমি যে কোনো একটা পেলে আরেকটা বের করতে সক্ষম হবা। ঠিক আছে, তো নরমালি ওই সলিউশন প্রপার্টিটা আমরা জানি বলে, এম জানি বলে এম এর থেকে বাকি জিনিসগুলো তখন বের করার চেষ্টা করি। এই জন্য এই ইকুয়েশন দুইটা এরকম। ঠিক আছে, m1 বার m2 বার যদি জানতে হয় তাহলে আমার এরকম একটা ইকুয়েশন যদি আমি ফিট করতে পারি, জানতে পারি এই ভ্যালুগুলা, তাহলে সেটা জানা সম্ভব একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রেসারে। ওকে, এবার দেখো কতগুলি এক্সাম্পল আছে, 3-4টা এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলা করে দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি যে থিওরি গুলো আসলে কি ছিল। ডেসক্রাইব করতে বলেছে একটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন ইকুয়েশন 15 এবং 16 এর। 15 আর 16 আমি এখানে দিয়েছি, দেখো জাস্ট যে দুইটা ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম ওই দুইটা ইকুয়েশন, যে সলিউশন প্রপার্টি আর পার্শিয়াল প্রপার্টি। ঠিক আছে, এদের রিলেশন, ওটাকে যদি আমি এরকম একটা ইয়াতে বসাই, দেখো এখানে ভ্যালু গুলো যদি আমি দেখি তাহলে তোমার স্লোপ হচ্ছে এইটা dm বাই dx1, তাই না, ডেল্টা y বাই ডেল্টা x, তাহলে m হবে আমার কি y আর x1 হবে কি আমার x। বোঝা যায় তো না, ইকুয়েশন দেখলে তোমরা বুঝতে পারো যে কোনটা কোন দিকে যাবে। তো আমি এই যে দেখো y অ্যাক্সিসে m বসিয়েছি আর x অ্যাক্সিসে আমি x1 বসিয়েছি। ঠিক আছে, আর তখন আমার কার্ভটা হবে এটা, এই যে একটু কার্ভি টাইপের যে কার্ভটা, এটা হচ্ছে আমার এটার জন্য কার্ভ। এই কার্ভ অবশ্য ইয়াও হতে পারে, মানে এরকম হতে পারে, নিচের দিকেও থাকতে পারে তোমার, এটা কনকেভ কনভেক্স দুই রকমই হতে পারে। তো কি বলছে যে ভ্যালুস অফ দ্য ডেরিভেটিভ dm বাই dx1 আর গিভেন বাই দ্য স্লোপস অফ ট্যানজেন্ট লাইন। তাই তো, কোনো একটা পয়েন্টে ধরো x1 এর ভ্যালু এত, সলিউশনের জন্য এটা 50% যদি আমি ধরি আপাতত, তাহলে এই পয়েন্টে যাবে কার্ভের উপরে। এই পয়েন্টে যদি আমি একটা স্লোপ আঁকতে পারি তাহলে এই স্লোপে সরি ট্যানজেন্ট আঁকতে পারি, তাহলে এই ট্যানজেন্টের যে স্লোপটা হবে সেটাই হচ্ছে আমার এই যে ভ্যালুটা, যেটা আমি একটু আগে বললাম, যেটা দেখে আমি গ্রাফটা কিরকম হবে ওটাও চিন্তা করতে পারি। তো ওয়ান সাচ ট্যানজেন্ট হচ্ছে i1 i2, যেটা আমি দেখালাম, i1 এদিকে i2 এদিকে, কারণ এদিকে হচ্ছে x1 1 আর এদিকে হচ্ছে x2 1, সো এটা i2 এটা i1। I1 is when x1 equals to 1, I2 is when x1 equals to 0. Figure 2 equivalent expressions can be written. মানে দেখো এখানে তুমি যদি এই পয়েন্টটা, এটাকে আমি একটা পয়েন্ট ধরি, ধরো a ধরলাম, তাহলে I2 I1 a এই টোটাল ত্রিভুজের জন্য আমি একটা স্লোপ বাইর করতে পারি না, সেক্ষেত্রে কি হবে, আমার এইটুকু হবে। এইটুকু ভ্যালু মানে কত বলো তো, I1 মাইনাস I2 না, আর এইটার জন্য যে করসপন্ডিং ডেল্টা x সেটা কত 1, সো এটা নিচে আসলে 1 আছে, সো এটা একটা এক্সপ্রেশন গেল। আরেকটা এক্সপ্রেশন কি হতে পারে, আরেকটা এক্সপ্রেশন এই পয়েন্টকে যদি আমি a প্রাইম বলি তাহলে I2 a প্রাইম m, এটার জন্য আরেকটা এক্সপ্রেশন পাবো, তাই তো, সেটা তখন আমার এটা কি হবে, এটা হবে m মাইনাস I2, এটা উপরেরটা, আর এটা কি হবে, এটা হবে জাস্ট x1, কারণ এই পর্যন্ত আমার ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে m a প্রাইম যে অংশটা, এটার ভ্যালু হচ্ছে আমার x1। ওকে, সো এই যে দুইটা এক্সপ্রেশনই কিন্তু আমার dm বাই dx1 এর জন্য, বোঝা যায় তো না, সেম। তাহলে এইটা সমান সমান এটা আমি লিখতে পারি, সেই জিনিসটা যদি আমি লিখি তাহলে ফার্স্ট ইকুয়েশন সলভ করা হচ্ছে I2 এর জন্য, দেখো এখানে শুধু I2 আছে, এখানে কিন্তু কোনো I1 নাই, এই ইকুয়েশন থেকে আমি I2 পাবো, আর এই ইকুয়েশনে I2 এর ভ্যালুটা বসালে আমি I1 পাবো। তাই বলছে যে এই যে I2 ইকুয়ালস টু m, কেউ কিছু বলবা? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ম্যাম বলো। আগের স্লাইডটাতে হ্যাঁ বলো। ম্যাম 11.15 ইকুয়েশন অনুযায়ী x অ্যাক্সিস বরাবর x2 থাকার কথা না ম্যাম?
x2 দুইটাকে ভ্যারি করতে পারবা না তুমি। x2 টা ডিফাইন্ড হয়ে যাবে এই একই প্লট থেকে। x2 তুমি কিভাবে বাইর করবা? 1 - x1 করলে x2 বাইর করতে পারবা, কিন্তু একই প্লটে দুইটা ভ্যালু বসাতে পারবা? জটিল হয়ে যাবে তো, তখন দুইটা করে কার্ভ আসবে এরকম। x1 এর রেসপেক্টে একটা আসবে, x2 এর রেসপেক্টে একটা আসবে। এই কারণে দেখো এখানে আমি dm/dx1 বসাইছি। এই যে চেঞ্জটা, এই চেঞ্জ কিন্তু আমার dx2 এর রেসপেক্টে না। আগের পেজে যদি যাই, দেখো এখানে আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি যাতে আমার ওই জটিলতা না আসে। বুঝতেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। ফার্স্টে আমার ওই dx2 থাকে। দেখো এই ইকুয়েশনে dx2 ছিল, পরে ওটাকে আমি করেছি, চেঞ্জ করিয়েছি যাতে আমার ওই গ্রাফে গিয়ে ওই ঝামেলাটা না হয়। ওই ঝামেলাটা হইলে হচ্ছে তোমার ওই এখানে আবার আরেকটা গ্রাফ আঁকতে হইতো, x2 হয় এখানেই বসাইতে হইতো, অথবা আরেকটা নতুন প্লট করে সেখানে x2 এর রেসপেক্টে m ওটা ভ্যারি করায় আবার ওভাবে দেখতে হইতো। ওটা যাতে দেখতে না হয় এই জন্য আমি এভাবে করি। এখানে জাস্ট তুমি এই যে x2 আছে, x2 এর জায়গায় 1 - x1 বসাই দাও, একই কথা। ঠিক আছে? ওকে, সো এই দুটো ইকুয়েশন থেকে আমি i2 আর i1 এর মানে আমি আসলে বুঝতে চাচ্ছি এই যে ট্যানজেন্টটা এঁকেছি, এই ট্যানজেন্ট দুই পাশে যে ছেদ করছে, যে ইন্টারসেপ্ট যেটা আমার, এই যে এখানে একটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট আর একটা এখানে একটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, এই দুইটা ইন্টারসেপ্ট আসলে কি? ঠিক আছে, ওইটা আমি বুঝতে চাচ্ছি। এটা বুঝতে চাচ্ছি বলে i2 আর i1 কে আমি ইকুয়েশন থেকে আলাদা করে ফেলতেছি। ইকুয়েশন থেকে যদি আলাদা করে ফেলি তাহলে দেখো i2 এর এক্সপ্রেশনটা এরকম এবং i1 এর এক্সপ্রেশনটা এরকম। এটার মানে কি? x2, তাই না? তাহলে এই এই দুইটা ইকুয়েশনের মতো হয় যদি আমি কম্পেয়ার করি। দেখো তো 11.15 আর 16, 15 আর 16 এর ইকুয়েশনের মতো হয় এটা। এটা -x1 এটা, আর এটা হচ্ছে +x2 এইটা। ওকে, তো এটা হচ্ছে এই ইকুয়েশনটা আর এটা হচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে এই যে i1 আর i2 আমি পেলাম, এটা আসলে কি? i1 টা হচ্ছে আমার m1 বার আর i2 টা হচ্ছে m2 বার। বোঝা গেছে? তাই যদি হয় তাহলে বার দেওয়াটা আমি কি জানি, এটা হচ্ছে আমার পার্শিয়াল মোলার প্রপার্টি কোনো একটা স্পেসিসের জন্য যখন সে সলিউশনের ভেতরে অবস্থান করছে। ওকে, তো এরকম যদি হয় তাহলে thus the tangent intercepts give directly the values of the two partial properties. Directly আমি এরকম যদি একটা গ্রাফ ড্র করতে পারি m জেনে x এর রেসপেক্টে, যেটা আমরা বললাম যে এক্সপেরিমেন্ট করে বের করা সম্ভব যে টোটাল সলিউশনের প্রপার্টি কি করে চেঞ্জ হচ্ছে, ওইটা সলিউশন বানিয়ে বানিয়ে কম্পোজিশন চেঞ্জ করে ওই ভ্যালুগুলি পাওয়াটা আমাদের জন্য ইজিয়ার, তাই না? ওইটা যদি গ্রাফ আমি ড্র করতে পারি তখন আমাকে পার্শিয়াল যে প্রপার্টিটা ওইটা আমাকে এই গ্রাফ থেকে সরাসরি দিবে কে? ইন্টারসেপ্ট। কোন ইন্টারসেপ্ট? ট্যানজেন্টের ইন্টারসেপ্ট। কিসের ট্যানজেন্ট? কার্ভের উপরে ট্যানজেন্ট। কিসের রেসপেক্টে? একটা যে কোনো কম্পোজিশনের রেসপেক্টে। ঠিক আছে? These intercepts shift as the point of tangency moves along the curve. মানে এখানে যেমন 50% এর জন্য করেছি, আমি যদি এরকম 80% 90% এর জন্য করতাম তাহলে কি হইতো? কার্ভটা আরেকটু অন্যরকম হইতো, তাই না? এরকম হইতো ট্যানজেন্টটা তখন উপরের দিকে চেঞ্জটা কম হইতো, নিচের দিকে চেঞ্জটা বেশি হইতো। ওকে, আচ্ছা। The limiting values are indicated by the construction and ফিগারে দেখানো হয়েছে। লিমিটিং ভ্যালু বলতে হচ্ছে এই পয়েন্টটা যেখানে x1 হচ্ছে 0 আর এই পয়েন্টটা যেখানে x2 হচ্ছে 0। ওকে, তো x2 যখন 0 তখন কার্ভের উপরে এই পয়েন্টটা আমি জানি, তাই তো? তো x20 মানে হচ্ছে x1 এখানে পিওর, এই জন্য এখানে কার্ভের যে প্রপার্টি সেটা হচ্ছে পিওর স্পেসিস 1 এর প্রপার্টি m1, যেটা আমরা একটু আগে দেখেছি সিম্বলে যে mi থাকা মানে কোন একটা স্পেসিসের প্রপার্টি পিওর অবস্থায়। উপরে বার থাকলে তখন আমরা সলিউশনের কথা চিন্তা করি। এখন এই জায়গাটাতে যদি আমি ট্যানজেন্ট আঁকি তাহলে কি হবে? এটাকে 1 না ধরে টেন্ডস টু 1 যদি আমি মনে করি, যেটা টেন্ডস টু 1, যে স্পেসিস 1টা প্রায় 100% আছে কিন্তু স্পেসিস 2 খানিকটা আছে,
যেমন সোডা ওয়াটারের কথা চিন্তা করো, ওখানে কার্বন ডাই অক্সাইড পানির ভেতরে খুব কম থাকে। ওইভাবে যদি আমি চিন্তা করে থাকি তাহলে এখানে অলমোস্ট ওয়াটার আর বাকিটা কার্বন ডাই অক্সাইড, ওরকম একটা ব্যাপার। এখানে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে এই এই সাইডে এসে যাকে ছেদ করবে সে M2 বার হবে, তাই তো? আমরা কি জানি ট্যানজেন্টের ইয়া থেকে স্পেসিফিকেশন থেকে দেখে আসলাম যেটা M2 বার। কিন্তু এখানে আবার একটা লিমিটিং কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? এই ট্যানজেন্টটা আমি ড্র করেছি কখন? যখন আমার x2 হচ্ছে টেন্ডস টু 0, তার মানে ইনফাইনাইট ডাইলুশন। ওকে, স্পেসিস 2 এর জন্য এখানে ইনফাইনাইট ডাইলুশন। ইনফাইনাইট ডাইলুশন যদি হয় আমি তখন এখানে মাথার উপরে একটা আলফা বসায় দেই। ঠিক আছে, এই যে এখানে বসানো আছে, দেখো M2 বার। ঠিক এই পয়েন্টের জন্য একই ব্যাপার, যেখানে আমার স্পেসিস 2 হচ্ছে অলমোস্ট পিওর, স্পেসিস 1 হচ্ছে তোমার ইনফাইনাইট ডাইলুশনে আছে, সেক্ষেত্রে তুমি এখানে যে ট্যানজেন্টটা আঁকবা, এই পয়েন্টটা তো M2 পিওর স্পেসিস 2, আর এটা ট্যানজেন্ট যখন গিয়ে অন্য সাইডে যেখানে ইন্টারসেপ্ট দিবে আমাকে, ওইটা হবে M1 বার ইনফিনিটি। ঠিক আছে, এই দুটা তো বোঝা গেছে না? লিমিটিং কন্ডিশনের ভ্যালু ইনফাইনাইট ডাইলুশনের জন্য পার্শিয়াল প্রপার্টি, সেটা হচ্ছে উপরে একটা ইনফাইনাইট চিহ্ন বা আলফা সাইন দিয়ে আমরা প্রকাশ করি। আচ্ছা, সিমিলার কমেন্টসটাও বোঝাই দিলাম যে অন্যটার ক্ষেত্রে কি হবে। ওটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে যে তোমার ভ্যালু দিয়ে একটা তোমাকে সলিউশন বানাতে বলেছে। এই সলিউশনের ভলিউমটা দেওয়া আছে যে 2000 সেন্টিমিটার কিউব। 2000 সেন্টিমিটার কিউবের একটা সলিউশন বানাও, তার মানে এটা ভি টোটাল। বুঝতেছো? ভি দিয়ে আমরা কি সলিউশনের প্রপার্টি বুঝি, কিন্তু শুধু ভি থাকলে আমি মোলার ধরতাম, মানে এত সেন্টিমিটার কিউব পার মোল, কিন্তু পার মোলে নেই, ও আমাকে টোটাল ভ্যালু দিয়েছে, এই জন্য এখানে আমি টি লিখেছি। কনসিস্টিং অফ 30 মোল পার্সেন্ট মিথানল ইন ওয়াটার, তার মানে আমার এখানে দেখো মোল পার্সেন্ট দিয়ে দিয়েছে। তো তুমি যদি ভলিউম বের করতে চাও তোমাকে আগে মোলে কনভার্ট করে নিতে হবে, মোলে কনভার্ট করে তারপরে কাজটা করতে হবে। হোয়াট ভলিউমস অফ পিওর মিথানল, পিওর মিথানলের ভলিউম আর পিওর ওয়াটারের ভলিউম 25 ডিগ্রিতে বলেছে বের করো, যেটা মিক্স করলে আমি এই ভলিউমটা পাবো, এবং সবকিছু 25 ডিগ্রিতে দেওয়া আছে। ওকে, পার্শিয়াল মোলার ভলিউম মিথানল এবং ওয়াটারের সেটাও দেওয়া আছে, দেখো V1 বার V2 বার এভাবে দিয়েছে, V1 আর V2 পিওর অবস্থায় এভাবে দিয়েছে। এখন খেয়াল করো যে V1 মিথানল যখন পিওর অবস্থায় তখন তার ভ্যালু 40 আপ, আর যখন সে সলিউশনের ভেতরে তার ভ্যালু হচ্ছে কমে গেল 38 আপ। ঠিক আছে, ওয়াটারের ক্ষেত্রেও তাই, 18 ছিল ওটা হয়ে গেল 17 প্লাস। তার মানে তোমার দুইটা স্পেসিসই মিথানল এবং ওয়াটার, ওরা পরস্পরকে এমন ভাবে অ্যাট্রাকশন করে বা এমন ভাবে চেঞ্জ করে যে আমার টোটাল ভলিউমটা কমে যাওয়ার কথা। তার মানে তুমি এই যে 2000 সেন্টিমিটার কিউব যে ভলিউম নিবা, তোমার 2000 টোটাল মিলায়া 2000 নিলে হবে না, তখন ওই 2000-এর বেশি নিতে হবে। পিওর অবস্থায় 2000-এর বেশি যদি তুমি অ্যাড করো তাহলে ইন্টারঅ্যাকশন করে সে 2000-এ গিয়ে স্টেবল হবে। ঠিক আছে, এখন দেখি ক্যালকুলেশনটা কিভাবে করা যায়। ইকুয়েশন 11 ওই যে আমি সামাবিলিটি ল এর কথা বলেছিলাম, ওটা মুখস্থ রাখবা। ওইটা যদি আমি লিখি বাইনারি সিস্টেম এটা একটা, তাহলে x1 v1 বার x2 v2 বার। ঠিক আছে, মোলার ভলিউমটা কত এটা আমি ক্যালকুলেট করলাম পিওর সলিউশনের যে ভলিউম সেখান থেকে আর কম্পোজিশন থেকে 24 সামথিং সেন্টিমিটার কিউব পার মোল। তাহলে আমি ভিটি জানি আর মোলার ভলিউমটা ক্যালকুলেট করে বের করলাম সামাবিলিটি ল থেকে, তাহলে ওখান থেকে আমি টোটাল মোলটা পেলাম। দেখেছো, টোটাল মোলটা যদি পাই তাহলে এখান থেকে আমি মিথানলের মোল কত আর ওয়াটারের মোল কত এটা বাইর করতে পারবো না, কারণ এটা 30% ছিল, এটা হচ্ছে 70% ছিল। তাহলে আমার এটা লাগতেছে 25 মোলের মতো, আর এটা লাগতেছে 58 মোলের মতো। এটা যদি হয় তাহলে আমি এই যে এই ইকুয়েশন থেকে যে আমার মোল জানি, মোলার ভলিউম জানি প্রত্যেকটা স্পেসিসের, সেক্ষেত্রে প্রত্যেকটা পিওর স্পেসিসের জন্য আমার ভিআইটি কত হবে সেটা আমি এই যে মোল নাম্বারের সাথে মোলার ভলিউম যে দেওয়া ছিল 40 ওটাকে গুণ করলাম। তাহলে দেখো এটা লাগলো 1017 আর এটা লাগলো 1053।
দুইটা মিলে কত হবে? 2017 আর 53 কত? 63 70, তাই না? তার মানে তুমি 2070 সেন্টিমিটার কিউব যদি টোটাল নাও 1+2, তুমি আলটিমেটলি পাবা কত? 2000 সেন্টিমিটার কিউব। ওকে, এই 70 সেন্টিমিটার কিউব এটা হচ্ছে তোমার ওই সলিউশনে যাওয়ার পরে ও কমে যায়। ওকে, এখন দেখো এখানে একটা ফিগার দেখিয়েছে। ফিগারটা দেখিয়েছে কিসের জন্য? একটু আগে আমরা যেটা করলাম না, যে x1 ভার্সেস m, ঠিক ওই ফিগারটাই। হ্যাঁ, আমাদের ওখানে কি ছিল? m ছিল, আর এখানে আছে ভলিউম। ওটা কেমন ছিল? ওই ফিগারটা এরকম ছিল, মানে উপরের দিকে একটু বাঁকানো ছিল। আর এটা দেখো, এই যে এখান থেকে শুরু করে গেছে, এখান থেকে এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে নিচের দিকে বাঁকানো। না, এটা না, সরি, ভুল বলেছি। এই যে মোটা লাইনটা হচ্ছে ইয়া তোমার v ভার্সেস যে v ভার্সেস x1, ঠিক আছে? এটা নিচের দিকে বাঁকানো। আর নিচে যেটা স্ট্রেট লাইন ওটা হচ্ছে তোমার ট্যানজেন্ট। কোন পয়েন্টে ট্যানজেন্ট? দেখো 0.3 মিথানল দেওয়া ছিল না 30%, এই যে এখানে 30% এর জন্য আমি ট্যানজেন্ট ড্র করেছি। ট্যানজেন্ট ড্র করলে এই যে দুইটা পয়েন্ট পাওয়া যায়, এই দুইটা পয়েন্ট আসলে কি ছিল মনে আছে? m1 বার মানে হচ্ছে, আচ্ছা m1 বারই লিখি, এটা ছিল m1 বার আর এটা ছিল m2 বার। তার মানে এটা হচ্ছে তোমার ওয়াটারের জন্য, এখানে স্পেসিসে নাম্বার দেওয়া আছে, মিথানল 1 আর ওয়াটার হচ্ছে 2। তাহলে ওয়াটারের জন্য সলিউশনের ভেতরে তার প্রপার্টি বা পার্শিয়াল প্রপার্টি হচ্ছে এত, এটার ভ্যালু কত দিয়েছে? 17.765। ওকে, এই যে v2 বার 17.76, আর এখানে m1 বার বা v1 বার হচ্ছে 38.63। ওকে, তো আমি যদি তোমাকে ডেটা না দিয়ে দিই সরাসরি যে সলিউশনের পার্শিয়াল প্রপার্টি এত, তোমাকে এই গ্রাফটা দিয়ে দিই, তাহলেও কিন্তু তুমি ট্যানজেন্ট ড্র করে এটা বাইর করতে পারবা। ঠিক আছে, এটা এরকম একটা গ্রাফ দিয়ে আমি বললাম যে গ্রাফ থেকে ট্যানজেন্ট ড্র করে তুমি বাইর করো এবং এই গ্রাফটা অ্যাটাচ করে দাও। টার্ম ফাইনালে নরমালি যেরকম হয়, তো এরকম হতেই পারে, এরকম কোশ্চেন আসতে পারে। সরাসরি ভ্যালু না দিয়ে গ্রাফ দিলাম। আরেকটা জিনিস বলেছে দেখো, সেটা বোধহয় পরের পেজ এক্সপ্লেনেশনটা আছে। আচ্ছা, আগের পেজে ছবিটা বড়, এখান থেকে দেখে আসি। এই যে দেখো এখানে নতুন একটা কার্ভ এসছে না? এই কার্ভটা হচ্ছে v1 বারের কার্ভ। v1 বার আমি বের করতে পারি বিভিন্ন কম্পোজিশনের জন্য, তাই না? v1 বার v2 বার আমি যদি x1 যেমন 0.3 এর জন্য পেয়েছি, সেরকম x1 0 থেকে 1 পর্যন্ত চেঞ্জ করে আমি v1 বার v2 বার বের করতে পারি। সেই জিনিসটাই এখানে বসানো হয়েছে। বসালে দেখা গেছে যে এটা এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এটার এক্সপ্লেনেশনটা পরের পেজে দেখি। The curve for v1 becomes horizontal, তার মানে এই স্লোপটা 0 হয়ে যায় যখন x1 equals to 1। দেখো x1 equals to 1 হলে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা অলমোস্ট হরাইজন্টাল, তাই না এই কার্ভের? তার মানে তুমি এখানে ট্যানজেন্ট ড্র করলে খুব বেশি সে ভ্যালু দিবে না, পজিটিভ ভ্যালু দেবে না, সে অলমোস্ট 0ই দিবে। আবার কার্ভ v2 এর ক্ষেত্রেও একই কথা। এই যে এই পয়েন্টটা যেখানে, সেখানে এই লাইনটা প্রায় হরাইজন্টাল, এটা চেঞ্জ কম। এর পাশে দেখো বেশ খানিকটা চেঞ্জ আছে, আবার এখানে দেখো বেশ খানিকটা চেঞ্জ আছে, সে উপর থেকে নিচে নামতেছে। কিন্তু এই দুইটা জায়গায় সে খুব পিকিউলিয়ার আচরণ করতেছে, যে তার তেমন কোনো চেঞ্জ নাই। কখন এটা হচ্ছে? যখন সে অলমোস্ট পিওর অবস্থায় আছে। ঠিক আছে, অলমোস্ট পিওর অবস্থায় থাকলে তার যে চেঞ্জটা, মানে টোটাল প্রপার্টি না, চেঞ্জ, ওই চেঞ্জ মানে হচ্ছে স্লোপ, তো ওই চেঞ্জটা খুব বেশি হয় না। বুঝছো, সে মনে করে যে আমি রাজা, আমি যেহেতু পিওর অবস্থায় আছি, আমি আর কাউকে পাত্তা দিচ্ছি না, অন্য কেউ থাকলো কি থাকলো না সেটা আমাকে এফেক্ট করতেছে না, অনেকটা ওইরকম ধরনের ব্যাপার। ঠিক আছে, দিস ইজ রিকোয়ারমেন্ট অফ গিভস ডিউএম ইকুয়েশন 11.4, যেটা এইটা দেখো, এটার মানে হচ্ছে তোমার ওই চেঞ্জটা, টোটাল চেঞ্জটা 0 হবে। এখানে যখন তোমার অলমোস্ট পিওর, তখন তো স্পেসিস 1 না, স্পেসিস 2ই সব, ওর চেঞ্জটা তখন অনেক কম হবে। আবার টোটালটা লিখলে, আমি ভেঙে লিখলে বাইনারির জন্য এরকম পাই
ডিভিশন যদি x1 দিয়ে কিছু আমি একটা করার চেষ্টা করি, তাহলে দেখো দুইটার জন্য স্লোপ বাইর করছি আমি এখান থেকে, ঠিক আছে? কিছুই না, x1 dx1 দিয়ে ভাগ দিয়ে আমি যেহেতু x1 এর রেসপেক্টে গ্রাফ করেছি, তো আমি স্লোপটা বাইর করার চেষ্টা করছি যে এই গ্রাফের জন্য উপরের যে গ্রাফটা v1 ভার্সেস x1 গ্রাফ, ওইটার জন্য dv1 dx1, আর নিচে আমার যে কার্ভটা dv2 আর dx1, এটার স্লোপটা লিখেছি। তো স্লোপের যদি আমি দেখি, ক্যারেক্টারিস্টিক যদি দেখি, তাহলে একটা আরেকটার সঙ্গে উল্টা ভাবে রিভার্স ওয়েতে রিলেটেড, ঠিক আছে? ওইটাই বলছে যে আমার একটার চেঞ্জ যদি পজিটিভ হয়, আরেকটার চেঞ্জটা নেগেটিভ হবে, নেগেটিভ হয়ে দুইটা মিলাইয়া সামাবিলিটি ল যেটা, সেটা 0 হবে। ওকে, এটাকে জাস্ট প্রুফ করলো। আমরা এর আগে ইকুয়েশন দেখেছি, এখন আমরা গ্রাফ থেকে প্রুফটা দেখলাম, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম্পল 11.4। এতক্ষণ যে থিওরি গুলো পড়েছি, ওই থিওরি রিলেটেড এক্সাম্পল এগুলি, ঠিক আছে? যে থিওরি গুলো আসলে কিভাবে কাজে লাগে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা ম্যাথ করতে যাই। দেখো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এনথালপি এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, x1 x2 x1 x2। তো এটাকে কি করা যায়, x2 = 1 - x1 লিখে x2 কে অমিট করে দেওয়া যায়, ঠিক আছে? x2 যেগুলো আছে এখানে h দিয়েছে, বলেছে h1 বার এবং h2 বার এর জন্য একটা এক্সপ্রেশন বাইর করো অ্যাজ এ ফাংশন অফ x1। x1 এর রেসপেক্টে তোমাকে বাইর করতে বলে দিয়েছে, তার মানে x2 তোমার ইকুয়েশনে থাকবে না। এটা উল্টাও হতে পারে, আমি বলতে পারি যে আমাকে x2 এর রেসপেক্টে ইকুয়েশন বাইর করে দাও, ঠিক আছে? নিউমেরিক্যাল ভ্যালুস ফর দ্য পিওর স্পেসিস এনথালপি h1 h2, মানে পিওর অবস্থায় তার ভ্যালু কত হবে, তার একটা নিউমেরিক্যাল ভ্যালু তোমাকে বের করতে হবে। এবং পিওর স্পেসিস মানে বুঝছো তো, পিওর স্পেসিস বলে দেওয়া মানেই হচ্ছে তোমাকে কম্পোজিশনটা বলে দেওয়া, বুঝতেছো? x1 = 1 x2 = 1, এটা তোমাকে বলে দিবে। তো তুমি যদি x1 এর রেসপেক্টে ইকুয়েশন ড্র করতে পারো, তাহলে তুমি এই ভ্যালুটা বসাইলে ইজিলি h1 h2 পাবা। আর নিউমেরিক্যাল ভ্যালুস আরেকটা কিসের, পার্শিয়াল এনথালপি ইনফাইনাইট ডাইলুশন, এখানেও কিন্তু তোমাকে লিমিটেশন দিয়ে দিয়েছে। এটা হবে তোমার x1 = 0 আর x2 টেন্ডস টু 0। ওকে, তো এই লিমিটিং ভ্যালুগুলি বসালে তোমার এই ভ্যালুগুলি কি আসে সেটা তোমাকে বাইর করতে বলছে। এখন খুব সহজ ক্যালকুলেশন, এখানে তুমি x2 কে রিপ্লেস করে দাও, h এর যে ইকুয়েশন আছে x2 কে রিপ্লেস করে দিলে x1 এর রেসপেক্টে একটা ইকুয়েশন পাবা, এটা সেটা। আবার আমি দেখো ইকুয়েশন 11 15, যেটা একটু আগে আমরা দুইটা ইকুয়েশন করেছিলাম 11 15 আর 16, সেই 15 এরটা যদি লিখি h1 বারের জন্য, মানে সলিউশন প্রপার্টি থেকে আমি কিভাবে পার্শিয়াল প্রপার্টি পাবো, তাহলে সেই ইকুয়েশন ছিল এরকম। ওকে, এই ইকুয়েশনে খেয়াল করো আমার dh/dx1 লাগবে, এই জন্য ওটা আগেই আমি ক্যালকুলেট করে নিয়েছি। h কে ডেরিভেটিভ করেছি x1 এর রেসপেক্টে, করলে আমি dh/dx1 পেয়েছি। তাহলে এই এক্সপ্রেশনটা আমি h এর এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন এই দুটা থেকে খুব সহজে পেয়ে যাব। ওকে, এগুলো জাস্ট ক্যালকুলেশন, এগুলো করবা, আমি মেথডটা বলে দিচ্ছি। এগুলো যদি হয় তাহলে দেখো x1 x2 দুটোই আছে, বিকজ এখানে x2 ছিল একটা, এটাকে এবার তোমার রিপ্লেস করতে হবে, ঠিক আছে? রিপ্লেস করলে দেখো তুমি h1 বারের এই যে এই রিলেশনটা পাইলা, আর h2 বারের এই রিলেশনটা পাবা। এখানে তুমি এখান থেকে পাবা আর কি, h আর dx1 যদি বসাও, তাহলে দেখো h2 বারটা তুমি এটা পেলা। ওকে, so one can equally well state with a given equation for h থেকে শুরু করে বাকি সব কিছু তুমি এই ইকুয়েশনকে ডিরাইভ করে d দিয়ে হোক বা যাই করে হোক, আর একটা অ্যাডিশনাল যে ইকুয়েশন এটা ইউজ করে, আবার আমি এইটাও জানি এই সব কয়টা অ্যাপ্লাই করলে আমি খুব সুন্দরভাবে সব কয়টার কি পাবো, এক্সপ্রেশন পেয়ে যাব। এক্সপ্রেশন পাওয়ার পরে আমার কথা ছিল যে h1 h2 বাইর করব, তাই তো? h1 h2 বাইর করলে দেখো যখন ওই যে x1 আর x2 এর ভ্যালু বসাইতে বললাম যে আমি, ওগুলা যদি বসাও তাহলে এরকম ভ্যালু তুমি পেয়ে যাবা, কারণ এর এক্সপ্রেশন এর আগে আমরা ডিরাইভ করে এসেছি আগের পেজে। আর এটা পাবা তুমি ওই মোলার, পার্শিয়াল মোলার যে m1 h1 বার h2 বার যে আমরা করলাম, এই যে এখান থেকে ওই লিমিটেশনটা বসালে তুমি এই এক্সপ্রেশন থেকে পেয়ে যাবা, ঠিক আছে? তো গেল
রিলেশনস অ্যামং, এটা আবার কালকে পড়াবো। আজকে যেগুলো পড়িয়েছি এগুলা তোমরা ইয়া করো, এগুলা পড়ো, ভালোভাবে পড়ো, তাহলে সামনে গিয়ে আবার কাজে লাগবে। ওকে, তাহলে স্ক্রিন, কারো কোনো কোশ্চেন আছে আজকের এগুলার মধ্যে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, 10 মিনিট সময় আছে আজকে হাতে। কোশ্চেন নাই কারো, তাহলে আমি স্টপ শেয়ার করে দিচ্ছি, রোল কল করে ছেড়ে দিব। ম্যাম, হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল, এখানে যে আমরা বলো। বলছি যে এটা হোমোজেনাইজড সলিউশন গুলো, হুম মানে হুম। এখানে হোমোজেনাইজ বলতে তো ইউজুয়ালি আমরা বুঝি যে কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, কিন্তু এখানে হ্যাঁ, তো আবার আমরা কনসেন্ট্রেশনই চেঞ্জ করছি, তো এই জিনিসটা চেঞ্জ কিভাবে করলেও ইউনিফর্মলি চেঞ্জ হবে। তুমি ও যে আচ্ছা। একটা স্পেসিসের জন্য চেঞ্জ করতেছো, সবকটা স্পেসিস কিন্তু একসঙ্গে চেঞ্জ করতে পারতেছো না। তুমি আই কে চেঞ্জ করবা, কিন্তু সামেশন অফ এন জে যেগুলা, ওগুলা তোমার কনস্ট্যান্ট। তো আই কে যখন তুমি চেঞ্জ করবা, পুরো সলিউশনের ভেতরেই হচ্ছে তোমাকে হোমোজেনিয়াসলি চেঞ্জ করতে হবে। স্টাইরিং আচ্ছা, করে হোক, যেভাবে হোক, তোমাকে ওটাকে হোমোজেনিয়াস বানাইতে হবে। তুমি একটা জায়গায় জাস্ট, আর বলে না যে ফাইনাইট সলিউশন, ওই জন্যই বলে যাতে তোমার সলিউশনে চেঞ্জ করলেও সেটা হোমোজেনিয়াস হয়ে যায়। কিন্তু ম্যাম আমাদের যখন মানে আমরা যখন এন আইটা চেঞ্জ করছি, এন যেটা কনস্ট্যান্ট রাখছি, তখন মানে টোটাল যে মোলারটা ওটা চেঞ্জ হবে না ইন টোটাল? হ্যাঁ, ওটা চেঞ্জ হবে, ওটা চেঞ্জ হবে, বিকজ আমরা তো এক্সটেন্সিভ প্রপার্টি নিয়ে কাজ করছি। চ্যাপ্টার 10 থেকে এক্সটেন্সিভ প্রপার্টি শুরু হয়েছে না আমাদের। এর আগে তো সব ইন্টেন্সিভ ছিল, তখন কোনো ম্যাথস ঢুকতো না বা বাইর হইতো না। এখন তো আমরা চেঞ্জ করতেছি। আগে কম্পোজিশন কনস্ট্যান্ট থাকতো, কিন্তু এই চ্যাপ্টার থেকে কম্পোজিশন কনস্ট্যান্ট নেই। ধরো আমার কোনো একটা সিস্টেমে স্পেসিস 1 10 মোল আছে, পরে আমি আরো 5 মোল অ্যাড করলাম, তো 5 মোল কি এক জায়গায় বসে থাকবে সলিউশনের ভেতরে? না, ওটাকে আমি স্টার করে হোক, যেভাবে হোক, ওটাকে হোমোজিনিয়াস বানাবো, তারপরে প্রপার্টি গুলা মেজার করবো। মানে টোটাল ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম ভাবে হবে। ইউনিফর্ম হতে হবে, হেটারোজেনিয়াস হলে হবে না। এবং এই জন্যই ফাইনাইট সলিউশনের একটা লিমিটেশন আসে, যে তুমি ইনফাইনাইট একটা সিস্টেম নিয়ে চিন্তা করলে হবে না। ধরো একটা তুমি সমুদ্র নিয়ে চিন্তা করতেছো, সমুদ্রের এক জায়গায় তুমি চেঞ্জ করলা, বাকি পুরা জায়গার সিনারিও তো তুমি পাবা না, বুঝতেছো? কিন্তু কিন্তু একটা বিকার নিয়ে তুমি কাজ করো, কোনো একটা ড্রাম নিয়ে কাজ করো, তো ওগুলোর মধ্যে যদি তুমি কিছু চেঞ্জ করো, ওটাকে একটু স্টার্ট করলেই দেখবা যে তোমার ওটা হোমোজিনিয়াস হয়ে গেছে। অধিকাংশ ইয়াই আসলে তাই, অধিকাংশ সিস্টেমই আসলে তাই, হোমোজিনিয়াস হইতে হবে। আর তোমার ফাইনাইট সলিউশন হইতে হবে, ইনফাইনাইট ভলিউমের সলিউশন হইলে হবে না। আর কোনো কোশ্চেন না থাকলে রোল কলে যাব এখন আমি। 62 পার্টিসিপেন্টস আছে, কমই তো, অনেক স্টুডেন্ট। রোল 1 আছে।